স্বাস্থ্যমন্ত্রীর ক্রিমিনাল নেগলিজেন্সের কারণে আজকে জায়গায় জায়গায় মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কাস্টাডিতে নিয়ে তদন্ত করলে স্বাস্থ্য ব্যবস্থার যা দুর্নীতি ধরা পড়বে। 100 বছরের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে হয়েছে, আমার এটা দৃঢ় বিশ্বাস। তৃণমূল 364 দিন ভোট লুট করবে বলে, এই মানুষকে লুট করবে বলে একদিন ভোট লুট করছিল। আরজি করে যতগুলো দাবি ছিল তার মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম একটা ছিল, যে যাতে সহজে বেড পাওয়া যায়। কিন্তু আমরা দেখলাম যে একজন শিশু 5টা সরকারি হসপিটাল ঘুরেও বেড পেল না, এবং তারপরেও একই ঘটনা ঘটলো। সাগর দত্ত এসএসকেএম ফের আবার আজকে সকালবেলা সে অবশেষে ভর্তি হয়েছে, বুধবার থেকে ঘোরার পর। তো পরপর এই যে ঘটনা ঘটে চলেছে, তাতে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে, যেখানে কিন্তু শাসক দল বারবার বলছে যে না, পরিকাঠামো যথেষ্ট উন্নত। পরিকাঠামো চোরেদের জন্য উন্নত। পরিকাঠামো উন্নত যখন অনুব্রত মণ্ডলের বেড পাওয়ার প্রয়োজনীয়তা আছে। সিবিআই তদন্ত এড়াতে যখন অনুব্রত মণ্ডলের বেডের প্রয়োজন আছে, তখন একদম গ্রিন করিডোর করে অনুব্রত মণ্ডল বেড পেয়ে যায়। কোথাও লাইনে দাঁড়াতে হয় না, কোনো এসএসকেএমে দাঁড়াতে হয় না, একদম ডাইরেক্ট বেড, একদম ওই ওদের বিখ্যাত উডবার্ন ওয়ার্ড ডাইরেক্ট পেয়ে যায়। জ্যোতিপ্রিয় মল্লিক বেড পেয়ে যায়, মদন মিত্র বেড পেয়ে যায়। কিন্তু আপনি দেখুন সাধারণ মানুষ, একটা বাচ্চা বলুন, সেদিনকে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাচ্চার হাট কোমরে। সেই বাচ্চাটার কাছে তখনও 2 ঘন্টা সময় ছিল ওর জীবনটাকে বাঁচানোর। 2 ঘন্টা। চিত্তরঞ্জন শিশু হাসপাতালে গেছে, সেখানে তাকে বলছে একটা মরণাপন্ন বাচ্চা, গলগল করে রক্ত বেরোচ্ছে। মানে যে কোনো মানুষ যদি দেখে তার মনে হবে যে নিজের বেডটা ছেড়ে আমি ওকে দিয়ে দিই। সেই সময় ডাক্তাররা বলছে যে আমি কি করব, আমি অসহায়, আমার কাছে কোনো বেড নেই, আমি কিছু করতে পারছি না। ডাক্তাররা অসহায় রয়েছে, কারণ বেড নেই। বেডের টাকা তৃণমূল খেয়ে নিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর ক্রিমিনাল নেগলিজেন্সের কারণে আজকে জায়গায় জায়গায় মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এই যে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এখানে তো বিরূপাক্ষ বেডের এই যাবতীয় চালাতো। বেড পরিচালনা থেকে কে বেড পাবে, কে বেড পাবে না, থ্রেড কালচার, কে চাকরি করবে, কে চাকরি করবে না, কে এখানে জুনিয়র ডাক্তার কতক্ষণ কাজ করবে, কতক্ষণ কাজ করবে না, সব বিরূপাক্ষ কাজ ঠিক করতো। আর বিরূপাক্ষকে অনুমোদন দিয়ে রাখতো তৃণমূল বিধায়ক, তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের মন্ত্রিসভা, তৃণমূলের মুখ্যমন্ত্রী। এই যে স্বাস্থ্য পরিকাঠামোর কথা আমরা তো প্রথম দিন থেকে বলে আসছি, মুখ্যমন্ত্রী 100 কোটি, 150 কোটি, 200 কোটির শুধু গল্প দিয়ে দেয় যে এত কোটি টাকা আমি পরিকাঠামোর জন্য করছি। মুখ্যমন্ত্রী শ্বেতপত্র দিয়ে বলুক কত টাকা উনি ভাইপোর অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, কত টাকা উনি কালীঘাটে রাখছেন, আর কত টাকা উনি নিজের অংশটাকে উনি স্বাস্থ্য ব্যবস্থায় রাখছেন। স্বাস্থ্য ব্যবস্থা যে গোটা দেশে যে কোনো রাজ্যে যান আপনি কেন্দ্রীয় রেফার সিস্টেম পাবেন। শুধু পশ্চিমবঙ্গে নেই কেন? এই চুরি দুর্নীতি চলবে বলে, এই বেডের কালচার চলবে বলে 3 লাখ টাকার একটা সিসিটিভি, 3 লাখ টাকা একটা সিসিটিভি মুখ্যমন্ত্রী বসাচ্ছেন আরামবাগে। কত টাকা খেয়েছেন মুখ্যমন্ত্রী জবাব দিন, কারণ এটা সরাসরি প্রশ্ন মুখ্যমন্ত্রীকে হবে। কারণ এর দুর্নীতির দায় তিনি বালুর ঘাড়ে চাপাতে পারবেন না, পার্থর ঘাড়ে চাপাতে পারবেন না। এই দুর্নীতি মুখ্যমন্ত্রী করছেন। সিবিআইয়ের উচিত মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা। এই কাস্টাডিতে নিয়ে তদন্ত করলে স্বাস্থ্য ব্যবস্থার যা দুর্নীতি ধরা পড়বে। 100 বছরের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে হয়েছে, আমার এটা দৃঢ় বিশ্বাস। আমরা ইলেকশনের আগেও আপনার ইন্টারভিউ নিয়েছিলাম এবং আপনি বলেছিলেন যে জেতার কথা। তারপর গতকাল আমরা যে পরিস্থিতিটা দেখলাম, তারপরে কি মনে হচ্ছে কটা সিট আপনারা জিতবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস তার সর্বগ্রাসী চরিত্র নিয়ে কালকে নির্বাচনে দখলদারিত্বের লড়াইয়ে নেমেছিল। ওদের যে চরিত্র, একদলীয় একচেটিয়া একাধিপত্য স্থাপনের যে মরিয়া প্রচেষ্টা, কারণ ওরা জানতো যে মানুষ ভোট দিলে তৃণমূল কংগ্রেস থাকবে না, মানুষ ভোট দিলে তৃণমূল কংগ্রেস জিতবে না। তাই বিভিন্ন জায়গায় আপনি দেখতে পেয়েছেন যে মাদারিহাট থেকে শুরু করে, সিতাই থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে নৈহাটি পর্যন্ত তৃণমূল কংগ্রেস তার লুটেরাদের নিয়ে নেমেছিল ভোট লুট করতে। মেদিনীপুরে তো এমন অবস্থা, লুটেরা বনাম লুটেরার লড়াই চলছে। কে বড় লুটেরা? তৃণমূল বনাম তৃণমূলের লড়াই চলছে, কে ভালো করে লুট করতে পারবে। তাতে দেখলাম কাউন্সিলরের স্বামী তারা নিজেদের মধ্যে মারপিট করলো। এইখানে নৈহাটিতে ভোটের আগের দিন খুন, ভোটের দিন দেখলাম নৈহাটি বিধানসভার একেবারে সংলগ্ন এলাকায় ভাটপাড়ায় একটা মার্ডার হলো, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে খুন। তারপর সার্বিকভাবে দেখেছেন যে আঙুল উঁচিয়ে শাসানি দিচ্ছে কার্যত কেন্দ্রীয় বাহিনীকে আমাদের তৃণমূলের সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া।
এবং আপনাদের ক্যামেরাতেই ধরা পড়েছে গতকাল নৈহাটিতে ভোটার কার্ড নেই, আই কার্ড নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র পকেটে রয়েছে সনদ দে বলে একটা চিরকুটে কাগজ, সেই নিয়ে ছাপ্পা মারছে। সুতরাং ছাপ্পাকে প্রতিরোধ করার চেষ্টা হয়েছে আমাদের পক্ষ থেকে। আমাদের প্রার্থীরা গতকাল ময়দানে ছিল। রাহুল লোহার মাদারিহাটের প্রার্থী, তার গাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের এখানে নৈহাটির প্রার্থী, তিনিও আক্রান্ত হয়েছেন। আমরা আক্রান্ত হয়েও রক্ত ঝরিয়েও লড়াই করার চেষ্টা করেছি। তারপর মানুষ কি ভোট দিয়েছেন সেটা 23 তারিখ বোঝা যাবে। এই ঘটনার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে চা শ্রমিকরা তো গো ব্যাক বলছেন, বিজেপির প্রার্থীকে সেখানে বলছেন যে সারা বছর দেখা পাওয়া যায় না ভোটের সময়। ওটা চা শ্রমিক বলবেন না, ওরা হচ্ছে তৃণমূল শ্রমিক। চা শ্রমিক তারা ওখানে থাকবে যাদেরকে পুজোর বোনাস এত বছর চা শ্রমিকরা পেতেন 19%, এবার পাওয়ার কথা ছিল 25%, অসময়ে পেয়েছে 25% পুজোর বোনাস, আর পশ্চিমবঙ্গে কমিয়ে দেওয়া হলো 15 থেকে 16%। কে করলো এই প্রতারণা? রাজ্য সরকার করলো। আপনার মনে হয় এরপর কোনো রাজ্য সরকারের পাশে চা শ্রমিক দাঁড়াবে? চা সুন্দরী প্রকল্পে যে বাড়ির চা শ্রমিকদের পাওয়ার কথা, সেই বাড়ি পেয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নেতারা। এরপর চা শ্রমিকরা থাকবে? এটা তৃণমূল কংগ্রেসের একটা পরিকল্পিত মডেল। লোকসভা থেকে দেখবেন জায়গায় জায়গায় বিজেপির প্রার্থীদের ভোটের দিন মুভমেন্টটাকে ঘিরে ফেলছে, বিজেপি প্রার্থীদের আটকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ওই একই চা বাগানে আমাদের প্রার্থী দুবার নির্বাচনী প্রচারে গেছিল, তখন তো তার বিরুদ্ধে ক্ষোভ জানাতে পারতো, তখন তো কেউ ক্ষোভ জানায়নি। চা শ্রমিকরা তখন তাকে সানন্দে তার সাথে কথা বলেছে। তাহলে গতকাল কোন চা শ্রমিক ছিল? এটা চা শ্রমিক না, এটা তৃণমূলের লুঠেরা। আমি আবারও বলছি, তৃণমূল 364 দিন ভোট লুট করবে বলে, এই মানুষকে লুট করবে বলে একদিন ভোট লুট করছিল। সেই একদিন ভোট লুটার জন্য তৃণমূল কংগ্রেসের যাবতীয় লুটেরারা কেউ ভোট লুটে ব্যস্ত ছিল, কেউ প্রার্থীকে আটকাতে ব্যস্ত ছিল। এইভাবে তাদের চক্রান্ত। এতগুলো কোম্পানি এসে কি হলো? কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি কেন্দ্রীয় হলো? বাহিনী নিয়ন্ত্রণ কারা করে আপনাকে তো বুঝতে হবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করে থানা, কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করে পুলিশ। কেন্দ্রীয় বাহিনী তো স্বতন্ত্রভাবে মুভমেন্ট করতে পারে না। আপনার লোকাল থানা যদি বলে আপনাকে এখানে ডিপ্লয় করা হলো, লোকাল থানার কথা মেনে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা মেনে, সিইও যে রয়েছেন আমাদের নির্বাচন কমিশনের তার কথা মেনে। আরিফ সাহেব কি করছেন? আরিফ সাহেব যে পশ্চিমবঙ্গের সিইও, সে তো তৃণমূলের দালালি করছেন। এ নিয়ে তো আমরা প্রথম থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। তো যদি আপনি দেখেছেন তো যেই জায়গায় হচ্ছে হলো নিরাপত্তা বাহিনী যারা ছিল, যে সেন্ট্রাল ফোর্স ছিল, তারা যদি ন্যূনতম মেরুদণ্ড দেখিয়েছে, ন্যূনতম কাজ করার চেষ্টা করেছে, তৃণমূল সাংসদ গিয়ে তাদেরকে শাসিয়েছে। তৃণমূলের ভোট লুটকে অনুমোদন দিতে হবে, এটা তৃণমূল কংগ্রেসের চরিত্র। আর না অনুমোদন দিলেই তৃণমূল কংগ্রেস শাসানি দেবে। তো আমরা তো প্রতিরোধ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা তো অভিযোগ জানিয়েছি। আমাদের যে কুইক রেসপন্স টিম ছিল, সেই কুইক রেসপন্স টিম সরাসরি নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন নিয়ে অভিযোগ জানিয়েছে। কিন্তু আরিফ সাহেব যদি তৃণমূলের দালালি করেন, আমাদের কিছু করার নেই, আমরা সেটা নিয়েও উচ্চতর ইয়ের কাছে অভিযোগ জানাবো। আগেরবার তো এই 6টার মধ্যে একটা কেন্দ্রে আপনারা জয়ী হয়েছিলেন, এবারে কি 6টাই তৃণমূল পাবেন বলে মনে হয়? দেখুন, ভোটের সময় দেখতে হবে কতটা জল আর কতটা মানুষের ভোট আছে। যদি মানুষের ভোট থাকে একটা কেন্দ্রে, ধরুন আমি বলছি আমরা নৈহাটিতে কয়েক হাজার, 10-12 হাজারে পিছিয়ে ছিলাম। যদি আমরা জিতি তাহলেও আমরা 5-6 হাজারে জিতবো, যদি আমরা হারি তাহলেও 10-12 হাজার 15 হাজারে হারবো। কিন্তু যদি আপনি এখন দেখেন 1 লাখ মার্জিন হচ্ছে, যেমনটা বিভিন্ন উপনির্বাচনে হয়, এটা তো হতে পারে না। তার মানে জল, তার মানে তৃণমূল কংগ্রেস জল মিশিয়েছে, তার মানে তৃণমূল কংগ্রেস ভোট করতে দেয়নি, ভোট লুট করেছে। এটাই বোঝা যাবে। আপনি ভোটের রেজাল্ট দেখে বুঝতে পারবেন। যেমন রায়গঞ্জ লোকসভা নির্বাচনে আমরা সেই রায়গঞ্জে 50 হাজারে জিতলাম। এবার সেই রায়গঞ্জ যদি আমরা হেরেও যেতাম, কত হাজারে যেতাম? ভোট মেকআপ 3 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে কতটা সম্ভব হয়? আপনার 5 হাজার 10 হাজার, সেইটা উল্টে 50 হাজারে তৃণমূল জিতলো। 1 লাখের ভোটের সুইচ। এটা কোনো সুস্থ মানুষ, মানে সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মনে করবে যে এটা সম্ভব? তো আপনি ভোটের মার্জিন দেখেই বুঝতে পারবেন যে ভোটটা ঠিক মতো হয়েছে না হয়নি। ধূপগুড়ির উপনির্বাচন আমরা প্রতিরোধ করেছিলাম, তৃণমূল জিতেছিল, কিন্তু ভোটটা হয়েছিল। আপনি মার্জিন দেখে সেটা বুঝতে পারবেন। আমরা হেরেছিলাম, কিন্তু ভোট হয়েছিল। ভোট হয়েছে কি হয়নি সেটা ভোটের দিন 23 তারিখ মার্জিন দেখে আপনারা বুঝে যাবেন। এবং সকাল থেকে যেটা বিস্ফোরক তথ্য দিচ্ছে, অর্জুন সিং বলছে যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এমন একটা স্প্রে আছে, মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবেন, কি বলবেন? তৃণমূল কংগ্রেস এটাই করতে চাইছে। ওরা জানে হারাতে পারবে না আমাদের নেতৃত্বকে।
ওরা জানে অর্জুন সিং থাকলে নৈহাটিতে যেভাবে প্রতারণা করে, যেভাবে চটকল খুলে দেওয়ার নাম করে, আমি জিতে আসার পর 3 মাসের মধ্যে গৌরীপুর চটকল খুলবো, কে বলেছিলেন? পার্থ ভৌমিক। যান এক্ষুনি আপনাদের ক্যামেরা নিয়ে গৌরীপুর চটমিল মানে চটকলে যান, জুট মিলে যান, দেখুন সেই আরো বড়, মানে তালা, একটা ছোট তালা লেগেছিল, এখন আরো বড় তালা লেগেছে। এই যে পার্থ ভৌমিকের প্রতারণা, এর বিরুদ্ধে তো মানুষ ভোট দেবে। এই যে একের পর এক জায়গায় মানুষকে, নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের মাটিতে মানুষকে, এখন নৈহাটি হয়ে গেছে গণপিটুনির নৈহাটি। শেষ 3 মাসে 9 জন মানুষকে গণপিটুনি দিয়ে নৈহাটিতে খুন করা হয়েছে। এটা বঙ্কিমচন্দ্রের মাটি। তো সেই জায়গাতে মানুষ তো এরপর বিজেপিকে খুঁজবে, বিজেপিকে ভোট দেবে। তাই বিধানসভার আগে এটা পরিকল্পিত। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং থেকে শুরু করে যে সমস্ত বিজেপির নেতৃত্ব আজকে মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছে, তাদেরকে হারানোর জন্য, ভোটে হারাতে পারবে না তাই প্রাণে তাদেরকে প্রাণটা কেড়ে নেবে। আমরা সেই দল, যে দল শেষ 3 বছরে 300 জন কর্মীকে হারিয়েছি, 300 জন কর্মী রক্তাক্ত হয়েছে, খুন হয়েছে এই তৃণমূল কংগ্রেসের কাছে। আমাদের প্রার্থী, বাদ দিন সাধারণ কর্মী, আমাদের প্রার্থী ভোট লড়ার অপরাধে খুন হতে হয়েছে আমাদের প্রার্থীকে, মগরাহাট পশ্চিমের প্রার্থী। তো তাহলে এটাই তো তৃণমূল কংগ্রেসের চরিত্র। তৃণমূল কংগ্রেস চক্রান্ত করবে আমাদের নেতাকে খুন করার, ভোটে হারাতে পারবে না তাই তাদেরকে প্রাণ কেড়ে নিয়ে তাদেরকে হারানোর চক্রান্ত করবে।